গ্রাম বাংলার প্রকৃতির মাঝে ইতিহাসের জলছবি। বর্ধমানের রাজার 1800 শতাব্দীর এক কীর্তি, জলের মাঝে জলটুঙ্গি। শস্য শ্যামলা বাংলার বুকে ঠিক যেন এক টুকরো রাজস্থান। আমরা চলে এসেছি বর্ধমান জেলার দিগনগর। পূর্ব বর্ধমান জেলার এক গ্রাম দিগনগর। সেখানে ইতিহাসের ছোঁয়ায় পাখি আর প্রজাপতিদের সান্নিধ্যে কাটানো দুটো দিন, সাথে বর্ধমানের গ্রাম্য প্রকৃতির মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক পরিত্যক্ত এয়ারফিল্ড। ডোকরা শিল্পীদের গ্রাম দর্শন আর মহা ধুমধামে গ্রামের রথযাত্রা। সপ্তাহান্তে এমনই এক স্বল্প পরিচিত অফবিট বেড়ানোর হদিশ নিয়ে এসেছি এই ভিডিওতে। এই জায়গাটার রয়েছে একটা ইতিহাস। আজ শোনাচ্ছি এই জলটুঙ্গি আর চাঁদনির গল্প। জলটুঙ্গির ইতিহাস, থাকার জায়গা আর বাকি ভ্রমণ বৃত্তান্তের জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে চড়ে রওনা দিলাম গুসকরা। সপ্তাহান্তের বেড়ানোয় এবারের গন্তব্য বর্ধমান জেলায় এক নতুন অফবিট জায়গা। বর্ষায় আকাশে জল ভরা গুরুগম্ভীর মেঘমণ্ডলী, আর রেল লাইনের দুধারে শস্য শ্যামলা বাংলার ভরা সৌন্দর্য। বোলপুরগামী ট্রেনে বর্ধমান ছাড়িয়ে ঝাপটের ঢাল, নোয়াদার ঢাল পেরিয়ে এক স্টেশন গুসকরা। নেমে পড়লাম সেখানেই। হাওড়া থেকে সকাল 10টার শান্তিনিকেতন এক্সপ্রেসে চড়ে আমরা এই দুপুর 12টার সময় নামলাম গুসকরা স্টেশন। এখান থেকে আমরা যাব দিগনগর বলে একটা জায়গায়। আর সেখানে কি আছে চলুন গিয়েই দেখা যাক। স্টেশনের বাইরে অপেক্ষমান গাড়িতে চড়ে রওনা দিলাম 8 কিলোমিটার দূরের দিগনগরে। দুদিনের ছোট্ট সফরে এবারের গন্তব্য দিগনগর গ্রামের ঐতিহাসিক চাঁদনি জলটুঙ্গি। গ্রামের পথে স্টেশন থেকে জলটুঙ্গিতে পৌঁছাতে বৃষ্টি নামলো। বৃষ্টি মাথায় করেই প্রবেশ করলাম বিশাল এক কম্পাউন্ডের ভেতরে। সামনেই চোখে পড়ল 1800 শতাব্দীর এক ঐতিহাসিক কীর্তি, বৃষ্টি স্নাত জলটুঙ্গি, যা দেখতে এখানে আসা। একই কম্পাউন্ডে ঐতিহাসিক সৌধের পাশে থাকার জন্য রয়েছে কয়েকটা কটেজ। আজ এখানেই আমরা থাকবো, তাই রয়ে শুয়ে ভালোভাবেই দেখব ইতিহাসের এই জলছবি, জানবো জলটুঙ্গির ইতিহাস। এই আমাদের কটেজ। আপাতত চললাম কটেজের আশ্রয়ে। রাজস্থানী স্টাইলে বানানো গোলাকার 3টে কটেজ, তারই একটা আমাদের এদিনের আস্তানা। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। দেখে নেওয়া যাক কটেজের ভেতরটা। বেসিক ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, মাথায় খড়ের চাল হলেও কটেজের ভেতরে কিন্তু এসি, টিভি, ইলেকট্রিক কেটল, টি কিট, মিনি ফ্রিজ সহ সব রকম অ্যামেনিটিজ রয়েছে। রুমে এসি ছাড়াও রয়েছে 3টে স্ট্যান্ড আর দেওয়াল ফ্যান। গরমে কোনো অসুবিধা হবার নো চান্স। একটা এসি, 3টে ফ্যান ঘরটাতে। এখানে রয়েছে পাওয়ার ব্যাকআপও। বাথরুমে গিজার আছে। কটেজের গোলাকার ছাদটা বেশ সুন্দর। ঘরের দেওয়ালের কুলুঙ্গিতে রাজস্থানী শৈলীর পুতুল রাখা। এখানকার ঐতিহাসিক স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে কটেজ সহ পুরো কম্পাউন্ডটাতে রাজস্থানী ঘরানার ছোঁয়া দেওয়া রয়েছে। কটেজের বাইরে সবুজ প্রকৃতি, সবুজ লন আর সার দিয়ে তাল আর সুপারি গাছ। কটেজের সামনে খাটিয়া পেতে বসে
উপভোগ করা যায় প্রকৃতি। এখানে থাকার জন্য রয়েছে 3টে ডাবল বেড কটেজ আর একটা 4 বেডরুম। তার পাশে অফিস আর ডাইনিং রুম, আর ওই দিকে দেখা যায় ঐতিহাসিক চাঁদনী জলটুঙ্গি। লনে আরো কিছু স্থাপত্য। কলকাতার কাছে যেন এক টুকরো রাজস্থান। এক পাশে ছোট্ট একটা ফুলের বাগান, আর তাতে খেলে বেড়াচ্ছে নানান রঙের হরেক রকম প্রজাপতি। এবার চললাম এখানকার মধ্যমণি জলের মাঝে সেই সুন্দর স্থাপত্যে, চাঁদনী জলটুঙ্গি। মূল তোরণদ্বার দিয়ে প্রবেশ করে জলের ওপর নির্মিত পথ ধরে পৌঁছে যাওয়া জলের মাঝে জলটুঙ্গি বা ওয়াটার প্যাভিলিয়নে, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আমরা চলে এসেছি বর্ধমান জেলার দিগনগরে। এই হলো জলটুঙ্গি। কলকাতার কাছে যেন এক টুকরো রাজস্থান। এই জায়গাটার রয়েছে একটা ইতিহাস। বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায় 1800 শতাব্দীতে নির্মাণ করেন জলের মাঝে এই মন্দির জলটুঙ্গি। এখানে রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ রায় 1800 শতকের গোড়ার দিকে নির্মাণ করেছিলেন এই স্থাপত্য, যার নির্মাণের পিছনে কথিত আছে এক প্রেমের কাহিনী। রাজা কীর্তিচন্দ্র রায়ের বিবাহ হয় সিন্ধু প্রদেশের এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা রাজরাজেশ্বরী দেবীর সাথে। নিজের রাজ্য ছেড়ে সুদূর বাংলায় এসে নাকি রানী তার বড় হয়ে ওঠার পরিবেশটাকে খুব মিস করতেন। রানীকে খুশি করতে রাজা উত্তর পশ্চিম ভারতের স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মাণ করেন এই ছত্রী আকারের জলটুঙ্গি, যার একটি তলা জলের ওপরে, নিচের তলাগুলো জলের তলায়, আর ওই চাঁদোয়ার আকারে নির্মিত তোরণদ্বার, দুয়ে মিলে চাঁদনী জলটুঙ্গি। চারপাশে সবুজের সমারোহ, আশেপাশে নানান পাখির ডাক। এই জলাশয়ে মাছ ধরতে এসেছে একটা মাছরাঙা। ইতিহাসের সাথে যেন এক শান্তির পরিবেশ বিরাজমান পুরো জায়গাটা জুড়ে। অবশ্য জলটুঙ্গির নির্মাণের নেপথ্যে আরো একটা ইতিহাস শোনা যায়। রাজা নাকি এই অঞ্চলে জলকষ্ট নিবারণের জন্য খনন করেছিলেন এই জলাশয়, সাথে আমোদ প্রমোদের জন্য তার মাঝে বানিয়েছিলেন এই স্থাপত্য। চাঁদনী রাতে নাকি রাজা আর রানী এখানে সময় কাটাতেন, বস্তু সঙ্গীতের আসর। সেই কারণেই এই জায়গার নাম হয়ে ওঠে চাঁদনী জলটুঙ্গি। এক সময় নাকি এখানে ছিল বর্ধমান রাজার একটি প্রাসাদও। এছাড়া দিগনগর আর আশেপাশের গ্রামে নির্মিত হয়েছিল আরো কিছু স্থাপত্য, তবে সেসব ধ্বংসাবশেষ আজ আর অবশিষ্ট নেই। এই জলটুঙ্গির একই কম্পাউন্ডের মধ্যে থাকার জন্য রয়েছে কয়েকটা কটেজ। ওই দিকে কটেজগুলো। লনের একপাশে মাহুত সমেত একটি হাতির মূর্তি আর স্তম্ভ বানানো হয়েছে। হাতির মূর্তিটি সম্ভবত বর্ধমানের রাজার এক পোষা হাতির সম্মানার্থে নির্মিত। 2018 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই ঐতিহাসিক জলটুঙ্গিকে রিনোভেট করে গড়ে তোলা হয় পর্যটন স্থল। পরবর্তীকালে তৈরি হয় থাকার কটেজ। বর্তমানে রক্ষণাবেক্ষণ ও থাকার ব্যবস্থা সহ পুরো কম্পাউন্ডটাই প্রাইভেট লিজে দেওয়া হয়েছে। এবার লাঞ্চ। ডাইনিং রুমে ঢুকে সামনের সাজানো থালা দেখে অবাক হওয়ার পালা। ভাতের সাথে দেওয়া হয়েছে অন্তত 15 রকমের পদ, যাকে বলে রাজকীয় ভোজ। এখানে রয়েছে উচ্ছে ভাজা, আলু সেদ্ধ আর হচ্ছে মাছের ডিমের বড়া। তার সাথে রয়েছে স্যালাড, আবার ঘি রয়েছে, আলু ভাজা, শাক ভাজা, ডাল, আলু পোস্ত,
কুমড়োর তরকারি, পটল আলুর তরকারি, সাথে মাছ, মিষ্টি চাটনি আর মিষ্টি দই, আর ফাইনালি মিষ্টি পান। প্রতিটা আইটেমই খুব ভালো, একেবারে ঘরোয়া স্বাদের দুর্দান্ত খাওয়া দাওয়া। সাথে উপরি পাওনা এখানকার কর্মীদের আন্তরিকতা। সকলেই স্থানীয় গ্রামবাসী। এখানে থাকলে শান্ত এক পরিবেশে এমন সুন্দর এক প্রকৃতির মাঝে কাটানো যায় কটেজে বসে। আবার বৃষ্টি নামলো। দিগনগর থেকে ঘুরে নেওয়া যায় আশেপাশের ভালকিমাচান, যমুনা দিঘি, গুসকরা এয়ারফিল্ড, ডোকরা গ্রাম ইত্যাদি। যে গাড়িতে চড়ে গুসকরা থেকে আমরা এখানে এসেছিলাম সেই গাড়িকেই বলা ছিল। বৃষ্টিটা কমে এলেই বেরিয়ে পড়লাম একটু ঘুরে বেড়ানো গ্রাম বাংলার প্রকৃতির মাঝে। বর্ষায় যা হয়ে ওঠে আরো সবুজ। পথ চলতে গরু আর ভেড়ার পাল। বাংলার গ্রামের পটচিত্রের মাঝে গাড়িতে চড়ে বিচরণ। বৃষ্টি স্নাত সবুজ প্রকৃতি, দুধারে মাঠঘাট, শস্যক্ষেত। প্রথম গন্তব্য ছিল 10 কিলোমিটার দূরের গুসকরা এয়ারফিল্ড। পৌঁছে গেলাম ওর গ্রামে। গ্রাম সংলগ্ন ওর ফরেস্ট। জঙ্গল শেষ হতে বিস্তৃত খোলা একটা প্রান্তরের মাঝে এদিনের প্রথম দ্রষ্টব্য গুসকরা এয়ারফিল্ড। ওই দূরে দেখা যাচ্ছে কতগুলো পুরোনো আমলের ভাঙা স্ট্রাকচার। ওখানে রয়েছে একটা পরিত্যক্ত এয়ারফিল্ড। আমরা চলে এসেছি আরো একটা ঐতিহাসিক জায়গায়, গুসকরা এয়ারফিল্ড। পিছনে অনেকগুলো পুরনো ভাঙা স্ট্রাকচার দেখা যাচ্ছে, অনেকটা কেল্লার মতো। দিগন্ত বিস্তৃত সবুজ এক প্রান্তরের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন আমলের প্রস্তর কাঠামোর কিছু ঐতিহাসিক নিদর্শন। এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা এক এয়ারফিল্ড নির্মাণ করেন। এই হলো গুসকরা এয়ারফিল্ড। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এর সাথে জড়িয়ে আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের স্মৃতি। এই গুসকরার কাছে এই ওর গ্রাম জায়গাটাতে আমেরিকানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা এয়ারফিল্ড তৈরি করেছে। সেটা ইয়ার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কতগুলো পুরোনো স্ট্রাকচার এখন স্ট্রাকচারগুলো এয়ারফিল্ডের কোনো চিহ্ন সেই অর্থে নেই, পুরোটাই প্রায় ঘাসে ভরা। এরকম একটা এয়ারফিল্ড দেখেছিলাম জয়পুর ফরেস্টের ভেতরে। সেই এয়ারফিল্ডের রানওয়েটা অক্ষত ছিল, কিন্তু এখানে রানওয়ে দেখতে পাচ্ছি না, পুরোটাই এয়ারফিল্ডের ঘাসে ভরা। এখানে সে সময় ওঠানামা করত আমেরিকানদের F-7 বিমান, যা আজকের 5th জেনারেশন যুদ্ধ বিমান F-35 এর পূর্বসূরি। আজ অবশ্য পরিত্যক্ত এই এয়ারফিল্ডে হয়ে রয়েছে ঘাসের জঙ্গল। দাঁড়িয়ে আছে প্রাচীন আমলের কিছু কেল্লা সদৃশ্য কাঠামোগুলো। বর্ষণসিক্ত প্রকৃতির মাঝে এমন এক দিগন্ত জোড়া খোলা প্রান্তরে ইতিহাসের মাঝে দাঁড়িয়ে থাকতে বেশ লাগছিল। বৃষ্টিটা সবে এক বস্তা হয়ে গেছে। সুন্দর একটা প্রকৃতি। এখানে পাখি ডাকছে চারদিকে, খুব একটা লোকজন এখানে আসে না। শুনলাম এই পরিত্যক্ত এয়ারফিল্ডের পুরো জায়গাটাকে নাকি ভারতীয় সেনাবাহিনী অধিগ্রহণ করতে চলেছে। একটা ভগ্নপ্রায় কাঠামোর পাশে দুটো তাল গাছে বোঝাই হয়ে রয়েছে তাল। প্রায় জনহীন প্রান্তরে আশেপাশের গাছ থেকে আর মাঠঘাট থেকে ভেসে আসছে নানান পাখির ডাক। থেকে থেকেই শোনা যাচ্ছে হাটিটি বা রেড ওয়াটার ল্যাপুইং এর ডাক। যেন শহুরে জনজীবন থেকে কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়া অনেক দূরের এক অন্যরকম জগতে, যেখানে শুধুই পাখির ডাক আর ইতিহাসের ফিসফাস।
প্রকৃতির মাঝেই খুঁজে নেওয়া এই ছোট্ট ভালো লাগার মুহূর্তগুলো। দিগনগর থেকে আশেপাশে ঘুরে নেওয়া যায় জঙ্গলের মাঝে ভালকি মাচান আর মৎস্য দপ্তরের যমুনা দিঘি। অবশ্য আগে ঘোরা বলে আর গেলাম না সেদিকে। ওর গ্রাম থেকে বেরিয়ে এবারের গন্তব্য দরিয়াপুরে ডোকরা শিল্পীদের গ্রাম। দিগনগরের কাজ ঘেঁষেই গিয়েছে পথটা। ঘুষকরার দিকে ফিরতি পথেই পড়লো ডোকরা গ্রাম। দরিয়াপুর ডোকরাপাড়া, এই হলো ডোকরা ভিলেজ। আমাদের দেখে গ্রামের স্থানীয় মহিলারা একে একে নিজেদের বাড়ি থেকে বার করে আনতে থাকলেন নানান ডোকরার কাজের হস্তশিল্প সামগ্রী। কয়েক মিনিটের মধ্যেই পসরা সাজিয়ে বসে পড়লেন মহিলারা সার দিয়ে। বর্ষার সময় না হলে কিংবা সিজন টাইমে নাকি সারাদিন তারা এমন ভাবে পসরা সাজিয়ে বসে থাকে। পিতলের ওপর ডোকরার কাজ, সাধারণ থেকে অসাধারণ অনেক রকমের হাতের কাজ। শুনলাম হাতের সাথে সাথে মেশিনেরও ব্যবহার করা হয় এইসব কারুকাজে। এই ওই গাছের ওইটা কি রকম দাম আছে? ওটা নিচে কি কৃষ্ণ না? হ্যাঁ, খুব সুন্দর জিনিসটা। কিনে নিলাম বেশ কিছু জুয়েলারি আর একটা সুন্দর পালকি। আমাদের কটেজে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। কটেজের সামনে খাটিয়া পেতে বসে বাসায় ফিরে চলা পাখিদের কিচিরমিচির শুনতে বেশ লাগছিল। চলে এলো ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর চা। ওইদিকে জলটুঙ্গিতে জ্বলে উঠল আলো। আলোকসজ্জায় অপূর্ব লাগছিল জলের মাঝে চাঁদনি জলটুঙ্গিকে। এদিন ছিল রথযাত্রা। দিগনগরে খুব বড় করে রথের উৎসব হয়। সন্ধ্যায় চললাম রথ দেখতে। একটু দূরে বসেছে রথের মেলা, কিন্তু ভিড় দেখে তাজ্জব হয়ে গেলাম। হাজারে হাজারে, বলা ভালো লাখে লাখে মানুষ এসেছে রথের মেলায় আর রথ টানতে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে। দিগনগরে রথযাত্রা খুব বড় উৎসব। শুনলাম যারা কর্মসূত্রে বাইরে থাকেন এই সময় তারা সবাই ফিরে আসেন গ্রামে। এমনকি গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আশেপাশের গ্রাম বা শহর থেকে আসেন আত্মীয়রা এই রথযাত্রার উপলক্ষে। এই হলো দিগনগরের রথ। অবশ্য ভিড়ের জন্য দূর থেকে দেখেই ক্ষান্ত থাকতে হলো। কলকাতা থেকে এত দূরে কোনো এক গ্রামে রথযাত্রায় যে এত ভিড় হতে পারে তা না দেখলে বিশ্বাসই হতো না। কটেজে ফিরে দেখি আলোয় সাজিয়ে তোলা হয়েছে জলটুঙ্গিকে। সন্ধ্যায় কর্তৃপক্ষের তরফ থেকে এখানে চালানো হয় একটি অডিও, যাতে বলা হয় বর্ধমান রাজবংশের ইতিহাস আর জলটুঙ্গি নির্মাণের গল্প। শান্ত পরিবেশে জলের মাঝে দাঁড়িয়ে সে গল্প শুনতে বেশ লাগে। বর্তমান মানে ক্রমাগত বিকাশ ও সম্পন্নতার কেন্দ্র হিসাবে স্থানটির নামকরণ হয়েছে। তবে আমরা আজ শোনাচ্ছি এই জলটুঙ্গি আর চাঁদনির গল্প, যার সঙ্গে জড়িয়ে আছে বর্তমানের রাজ পরিবারের ইতিহাস, যারা ব্রিটিশ আমলেও জমিদারদের মধ্যে ছিলেন সব থেকে সম্পন্ন ও প্রভাবশালী। আরো নির্দিষ্ট করে বলতে গেলে এই পরিবারের একজন কীর্তিমান পুরুষের গল্প। আসুন আপনাদের শোনাই কীর্তিচাঁদ রায়ের গল্প। তবে শুরু করছি
একদম সম্রাট আকবরের সময় থেকে। সেই সময় জগন্নাথ দর্শন সেরে পুরী থেকে নিজের দেশে ফিরছিলেন লাহোরের কোটলি মহল্লার প্রখ্যাত ব্যবসায়ী সঙ্গম রায়। গ্রামে নিজের ব্যবসার ভালো সুযোগ সুবিধে দেখে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সঙ্গম রায়ের থেকেই শুরু হলো বর্ধমানে এই পরিবারের ইতিহাস। কীর্তিচাঁদ শুধু বড় যোদ্ধাই ছিলেন না, তার সঙ্গে ছিলেন দক্ষ প্রশাসক। ব্যবসার উন্নতির জন্য হাট স্থাপন করেন, যার মধ্যে একটি হাট ছিল আমরা যেখানে আছি ঠিক সেই জায়গায়, নাম ছিল দিকনগর হাট। ব্যবসা বাণিজ্যের কেন্দ্রের কাছাকাছি শাসকের একটা উপস্থিতি থাকা দরকার। সেই উদ্দেশ্যে এখানে একটি প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। এই চাঁদনি আর জলটুঙ্গি ছিল সেই প্রাসাদের অংশ। এই সব এলাকায় পানীয় জলের অভাব চিরকাল, সেই উদ্দেশ্যেও দিঘি তৈরি করা হতে পারে, অথবা গান বাজনা শোনা বা নিহাত অবসর যাপনের উদ্দেশ্যে তৈরি করা হতে পারে এই চাঁদনি ও জলটুঙ্গি। চাঁদনি মানে যেমন জ্যোৎস্না, তেমনি চাঁদনি বলতে আচ্ছাদন বোঝায়। কথাটাই এসেছে চন্দ্রাটক বা চাঁদোয়ার থেকে। টুঙ্গিকে ইংরেজিতে ওয়াটার প্যাভিলিয়ন বলে। জলের দৃশ্য উপভোগ করার জন্য আমাদের দেশের নানা প্রান্তে সুন্দর সুন্দর ওয়াটার প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। কিন্তু আমাদের সামনে যে জলটুঙ্গি দেখছি, এই ধরনের জলটুঙ্গির উপর মুঘল স্থাপত্য রীতির প্রভাব খুব স্পষ্ট। গুলচাঁদ তেন্ননের কন্যা রাজ রাজেশ্বরীর সঙ্গে কীর্তিচাঁদের বিবাহ হয়। লোকগাথা বলে যে চাঁদনি রাতের মায়াবী আলোয় তারা একে অন্যের সান্নিধ্য উপভোগ করত। কখনো তাদের বিনোদনের জন্য বসত গান বাজনার আসর। এই জলটুঙ্গি হয়ে উঠত রূপ কথার জগৎ। রাতের ডিনারে ছিল রুটি, সবজি, চিকেন কারি, চাটনি, পাঁপড় আর পান্তুয়া। ভীষণই ভালো রান্না। ডিনারের পর কটেজের বাইরে কিছুটা খাটিয়ায় বসে নিস্তব্ধ রাতে কিছুক্ষণ চারপাশের ব্যাঙ আর ঝিঝির ডাক শুনে ঘুমিয়ে পড়া। পরদিন সকালে ঘুম ভেঙে কটেজের বাইরে বেরিয়ে দেখি অসংখ্য পাখির কিচিরমিচির। লনের একপাশে ছোট্ট একটা ফুলের বাগানে হরেক রকম চেনা অচেনা প্রজাপতি ফুলে ফুলে খেলে বেড়াচ্ছে। সকালে 7টা থেকে 9টা অবধি এই উদ্যান খোলা থাকে জনসাধারণের জন্য। রথের পরদিন, তাই অনেক গ্রামবাসী আসছিল জলটুঙ্গির দর্শনে। সকালে চললাম পায়ে হেঁটে গ্রামটা একটু ঘুরে দেখতে। গতকাল সন্ধ্যায় অসম্ভব ভিড়ের কারণে দূর থেকে রথ দেখলেও জগন্নাথ দেবের দর্শন হয়নি। তাই আজ দর্শন করতে পৌঁছলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানেই উল্টো রথ অব্দি রাখা থাকবে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। কটেজে ফিরে ব্রেকফাস্ট, লুচি, তরকারি, ডিম, কলা আর মিষ্টি। এই চাঁদনি জলটুঙ্গির দূরত্ব কলকাতা থেকে 135 কিলোমিটার মতো। সরাসরি গাড়িতে আসতে সময় লাগে 4 ঘন্টার আশেপাশে। হাওড়া থেকে গুসকরা আসার
সকালের দিকে বোলপুরগামী 3-4টে ট্রেন আছে, যে কোনো একটাতে এসেই গুসকরা থেকে টোটো বা গাড়িতে এসে দুপুরের মধ্যে পৌঁছে যাওয়া যায় চাঁদনী জলটুঙ্গি। এবারে আসি থাকা খাওয়ার খরচার কথায়। ডাবল বেড কটেজের ভাড়া 2200 টাকা প্লাস জিএসটি, 4 বেডরুম 2500 টাকা প্লাস জিএসটি। এসি রুম, খাওয়ার খরচ দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, ডিনার থেকে পরদিন সকালের ব্রেকফাস্ট মিলিয়ে জনপ্রতি 700 টাকা প্লাস জিএসটি। তবে খরচ অনুযায়ী ভীষণ ভালো আর সুস্বাদু ঘরোয়া খাবার। খুব ভালো লাগলো এখানে থেকে। বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া রইল নম্বর। রুম চার্জের পুরোটাই বুকিং এর সময় অগ্রিম পেমেন্ট করতে হয় এদের নিয়ম অনুযায়ী। ব্রেকফাস্ট সেরে এবার ফেরার পালা। গ্রাম বাংলার প্রকৃতির মাঝে এমন ইতিহাসের ছোঁয়ায় 2-1টা দিন অবকাশ যাপনের এক দারুণ ঠিকানা চাঁদনী জলটুঙ্গি। খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে চলা ঘরের পানে। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিক।